আমরা have seen টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল। আমরা 2PC দেখেছিলাম, টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা আজকে টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল থেকেই আমাদের জার্নি স্টার্ট করব। টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল in distributed environment, it is very vital kind of protocol, as because it controls the whole activities, how how different participating sites will commit their work. That can be decided by the 2-phase or 2-phase commitment protocol. This 2-phase commitment protocol, and that's why it's very important. It is basic idea of the 2-phase commitment protocol. It is to determine the unit decision, actually, as we saw, for all participants with respect to either committing or aborting all the local subs transactions. Actually, in distributed environment, there are two kinds of sites we have seen. One is participating site, another is originating site. Now the transactions which are running in the participating sites, that is very important. I mean, to understand যে participating sites, they either they want to commit or abort, সেই জিনিসটা, সেই ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট for the commitment or abort of the whole transaction. মানে যদি এরকম দেখা যায় যে পার্টিসিপেটিং সাইটগুলোর মধ্যে কোনো একটি সাইটে কমিট করতে চাইছে বা অ্যাবর্ট করতে চাইছে, তার উপর কিন্তু হোল টোটাল ট্রানজাকশনটা, ডিসিশনটা ডিপেন্ড করে আছে আর কি, ডিপেন্ড করছে। তো এই যে ডিসিশনটা, ওভারঅল ট্রানজাকশনগুলো কমিট হবে না অ্যাবর্ট হবে, সেই ডিসিশনটা কিন্তু নেওয়া হচ্ছে এই টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল থেকে। সো দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল হেল্প আস টু রিচ or take an unique decision, either it will be committed or aborted. Okay, so এখানে আমরা দেখেছিলাম এই দুটো ফেজ আছে। ফেজ 1 এ আমরা দেখেছিলাম যে আমরা সেই কমন ডিসিশনটা, যে আমরা কমিট করব না অ্যাবর্ট করব, সেই কমন ডিসিশনটা আমরা পৌঁছেছিলাম ফেজ 1 এ। আর ফেজ 2 তে আমরা সেই ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করেছিলাম, মানে আমরা আইদার কমিট করেছিলাম অথবা অ্যাবর্ট করেছিলাম। তো এইভাবেই টু ফেজ কমিটমেন্ট প্রোটোকল দুটো ফেজে ডিভাইডেড। এবং এক্ষেত্রে আমরা দেখেছিলাম, যদি মনে থাকে তোদের, যে আমরা ডিফারেন্ট টাইপস অফ লগস আমরা মেনটেন করি। যেমন আমি দু একটা লগের নাম বলছি। যেমন ধরা যাক যে ট্রানজাকশন যে কোঅর্ডিনেটর, মানে পার্টিসিপেটিং সাইটে, অরিজিনেটিং সাইটের কথা বলছি আমি, সেখানে হয়তো কমপ্লিট লগ বলে একটা লগ আছে, গ্লোবাল কমিট অর অ্যাবর্ট লগ বলে একটা লগ আছে, প্রিপেয়ার লগ বলে একটা লগ আছে, বিকজ there are different message transmissions actually between the originating site এবং participating site. বহু মেসেজ ট্রান্সফার হয় অরিজিনেটিভ এবং পার্টিসিপেটিং সাইটের মধ্যে, বহু মেসেজ ট্রান্সফার হয়। বেসড অন দোজ মেসেজ ট্রান্সফার্ড মেসেজ অ্যাকচুয়াল কাজটা হয়। সো যেমন যদি মনে থাকে যে ফার্স্টেই আমরা ট্রানজাকশন কোঅর্ডিনেটর থেকে পার্টিসিপেটিং সাইটগুলোকে একটা প্রিপেয়ার মেসেজ পাঠাই, প্রিপেয়ার মেসেজ to say that, to check that whether they are prepared to commit or abort. এই যে প্রিপেয়ার মেসেজটা পাঠাই, এই প্রিপেয়ার মেসেজটা পাঠানোর আগে ট্রানজাকশন কোঅর্ডিনেটরের এন্ডে একটা লগ মেনটেন করা হয়, যে লগের মধ্যে লেখা থাকে যে কোন কোন সাইটকে প্রিপেয়ার মেসেজ পাঠানো হলো। সো দ্যাট ইজ বেসিক্যালি প্রিপেয়ার লগ। এরকম ভাবে প্রত্যেকটা যে পার্টিসিপেটিং সাইট, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু লগ মেনটেন হয়। যেমন দুটো লগের নাম আমি বলতে পারি এই মুহূর্তে। একটা লগ যেমন হচ্ছে ডিসিশন লগ, মানে প্রত্যেকটা পার্টিসিপেটিং সাইট তার কি ডিসিশন হলো, মানে সে কমিট করলো না অ্যাবর্ট করলো, সে কি চায়, তার সেই ডিসিশনটা লেখা থাকবে এই ডিসিশন লগের মধ্যে। ওকে, নেক্সট লোকাল লগ, তার হচ্ছে লোকাল লগ, সেই লোকাল লগের মধ্যে তাদের সেই ডিসিশনগুলো লেখা থাকবে, তারা কি কি মেসেজ পাঠাচ্ছে সেগুলো লেখা থাকবে। এইভাবে different types of logs are maintained. Mainly we can say there are 5 logs. Transaction coordinator and a complete log, গ্লোবাল কমিটের অ্যাবর্ট লগ এবং প্রিপেয়ার লগ। ছবিটা দেখলে বুঝে যাবি, ছবিটা আছে আগের দিনের, তোর কাছে আছে, আমিও দেবো আরেকবার হয়তো।
আর নেক্সট হচ্ছে তোমার যেটা বলছিলাম যে আর যে তোমার পার্টিসিপেটিং এর এন্ডে ডিসিশন লগ, যেখানে কি ডিসিশন নেওয়া হচ্ছে সেইটা আসছে, এবং লোকাল লগ। তো এরকম একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ডিফারেন্ট টাইপস অফ লগস আর মেনটেন্ড ইন দ্য টিপিসি প্রোটোকল। এটা একটা কোশ্চেন আসতে পারে, দ্যাটস ওয়াই আই হ্যাভ গিভেন ইউ দ্যাট পিকচার এন্ড অল দ্যাট, যে কি কি ডিফারেন্ট লগস মেনটেন হয়। তো সেটাও আসতে পারে কোশ্চেনে, ডিফারেন্ট টাইপস অফ লগস। তো সেক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ লগস এবং তাদের যে বেসিক ইউজেজ গুলো সেগুলো একটু বলতে হবে। সো দ্যাটস বেসিক্যালি the logs of two-phase commitment protocol. Now, after that, we have seen there are different types of failures. I mean, different types of failures can happen in TPC. যেমন আমার পার্টিসিপেটিং সাইট ফেল হতে পারে, আমার কোঅর্ডিনেটর সাইট ফেল হতে পারে, এরকম ভাবে ডিফারেন্ট টাইপস অফ সাইটস ক্যান বি ফেলড। ওকে, different types of sites can be failed, right? আমি একটু শেয়ার করি ছবিটা, তাহলে হয়তো সুবিধা হবে। So basically this is the logs, these are the logs actually. I hope on your screen it is coming. Like transaction coordinator, that is basically we can think that this is an originating site. This is an originating site যেখান থেকে ট্রানজাকশনটা অরিজিনেট করছে, এবং এই T11, T12, T13 এগুলো হচ্ছে পার্টিসিপেটিং সাইট, যেখানে যে ট্রানজাকশনটা তারা এখানে তাদের কিছু পার্ট এখানে রান করছে। এবার এখানে পরিষ্কারভাবে লগের ছবিগুলো দেখ, there are complete logs, global committer abort log এবং prepare log। এটা বেসিক্যালি ট্রানজাকশন কোঅর্ডিনেটরের এন্ডে। আর ডিসিশন লগ এবং লোকাল লগ যেটা বলা হয়েছে, এটা বেসিক্যালি পার্টিসিপেটিং সাইটের এন্ডে। তো দিস আর দ্য থিংস। এবং মেসেজগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে 5টা মেসেজ মেইনলি ট্রান্সফার করা হয়। প্রিপেয়ার কমিট মেসেজ ট্রানজাকশন কোঅর্ডিনেটর থেকে পার্টিসিপেটিং সাইটের দিকে পাঠানো হয়। রেডি আর বা রেডি অ্যাকচুয়ালি রেডি মেসেজ, এটা কে পাঠাবে? এটা পার্টিসিপেটিং সাইটগুলো থেকে ট্রানজাকশন কোঅর্ডিনেটরের কাছে যাবে, রেডি অর অ্যাবর্ট। আইদার রেডি যাবে অথবা অ্যাবর্ট যাবে। এটা কোথা থেকে যাবে? পার্টিসিপেটিং সাইটগুলো থেকে অরিজিনেটিং সাইটের দিকে যাবে। নেক্সট কমান্ড মেসেজ হচ্ছে ফাইনাল সেই ডিসিশনটা, সেই ভার্ডিক্টটা, যে ভার্ডিক্টটা ট্রানজাকশন কোঅর্ডিনেটর যখন নিয়ে নেয় ফাইনালি, যে কমিট করবে না অ্যাবর্ট করতে বলবে সমস্ত পার্টিসিপেটিং সাইটগুলোকে, based on the participating sites decisions, তাহলে সেই কমান্ডের মধ্যে রেডি থাকতে পারে অথবা অ্যাবর্ট থাকতে পারে, সেটা যাবে টু অল পার্টিসিপেটিং সাইটস। আর অ্যাকনোলেজমেন্ট মেসেজ, এই কমান্ডটা পাওয়ার পরে, যখন সেই কমান্ডটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে বা কমান্ডটা ইমপ্লিমেন্ট করার ঠিক আগে পার্টিসিপেটিং সাইট সেগুলোকে আবার মেন সাইট মানে যেটা অরিজিনেটিং সাইট তার কাছে পাঠিয়ে দেবে। সো দিস আর দ্য বেসিক 5 টাইপস অফ মেসেজেস। What is delivered between what is transmitted between the originating site and participating site. So these are the things we have already seen, these things in the last class, and we have also seen that what will happen এখানে যেটা বলা হয়েছে C equals to RRR, that means commit তখনই হবে যখন যদি প্রত্যেকটি সাইটই রেডি বলে, অ্যাবর্ট তখনই হবে যখন কোনো একটা সাইটে অ্যাবর্ট বলবে। সো সেটাই বোঝানো হয়েছে, সি দিয়ে কমিট বোঝানো হয়েছে, এ দিয়ে অ্যাবর্ট বোঝানো হয়েছে। আর মানে 3টে পার্টিসিপেটিং সাইট ধরা হয়েছে অ্যাকচুয়ালি, এন নাম্বার অফ পার্টিসিপেটিং সাইটস কুড বি দেয়ার। তো তারা সবাই যদি রেডি বলে তবেই কমিট হবে, তাদের মধ্যে কোনো একজনে যদি অ্যাবর্ট বলে তাহলে কিন্তু অ্যাবর্ট হবে। সো দিস আর দ্য থিংস বেসিক্যালি। এবং ফেজ 2তে, ফেজ 1এ এই অবধি ডিসিশনটা নেওয়া হলো। ফেজ 2তে যেটা হয় সেটা হচ্ছে ওই ডিসিশনটাকে রেকর্ড করা হয় স্টেবল স্টোরেজে। বেসিক্যালি একটা কনসেপ্ট অফ স্টোরেজ। স্টেবল স্টোরেজ বলে পৃথিবীতে কিছু হয় না বেসিক্যালি। নো স্টোরেজ ইজ এরকম যে কোনো স্টোরেজ এরকম নয় যে যেটা কোনোদিন ফেলিওর হবে না, বাট স্টেবল স্টোরেজের এই কনসেপ্টটা আমরা অ্যাচিভ করি
কিভাবে অ্যাচিভ করি, বেসিক্যালি আমরা অ্যাচিভ করি হচ্ছে এটাকে রেপ্লিকেট করে, মানে একটা স্টোরেজকে আমি মাল্টিপল জায়গায় যদি রেপ্লিকেট করে রাখি তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে একসঙ্গে 10টা জায়গায় রেপ্লিকেট করে রাখলে 10টা জায়গা থেকেই ডেটাগুলো হয়ে যাবে না বা স্টোরেজটা ক্র্যাশ করবে না। সো দ্যাটস দ্য থিং, দ্যাট ইজ দ্য ইন দ্যাট ওয়ে উই অ্যাচিভ দ্য কনসেপ্ট অফ স্টেবল স্টোরেজ। আদারওয়াইজ দেয়ার ইজ নো ট্রু কনসেপ্ট অফ স্টেবল স্টোরেজ ইন দ্য ওয়ার্ল্ড। এরকম কোথাও নেই যে কোনো স্টোরেজ কোনোদিন মানে ক্র্যাশ করবে না। যাই হোক, তো আমরা জেনারেলি রেকর্ডগুলো স্টেবল স্টোরেজে স্টোর করে রাখি এবং তারপরে সমস্ত পার্টিসিপেন্টগুলোকে আমরা আমাদের ডিসিশনটা, মানে ট্রানজাকশন কোঅর্ডিনেটর ডিসিশনটা জানাই বাই দ্য কমান্ড মেসেজ। সমস্ত পার্টিসিপেটিং সাইট সেই ডিসিশনটাকে তাদের লগে লিখে রাখে এবং ফাইনালি তারা অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠায় টু দ্য ট্রানজাকশন কোঅর্ডিনেটর। এবং সেই ট্রানজাকশন কোঅর্ডিনেটর যখন সমস্ত পার্টিসিপেটিং সাইটের থেকে সেই অ্যাকনলেজমেন্ট মেসেজটা পায় তখন সে তার আবার ডেটা তার যে বেসড অন দ্যাট সে লিখে রাখে যে এই ট্রানজাকশনটা কমপ্লিট হলো, তার লগে সেটা লিখে রাখে এবং ফাইনালি এটা কমিট আর অ্যাবর্ট হয়। তো এইভাবে ডিসিশনটা ইমপ্লিমেন্ট হয়। অ্যাকচুয়ালি যা করা হয় সবটাই মানে আগে লগে লিখে তারপরে ইমপ্লিমেন্ট হয়। সো থিং ইজ লাইক দ্যাট। এখন ঘটনা হচ্ছে যে দেয়ার কুড বি ডিফারেন্ট টাইপস অফ ফেলিওরস। ফেলিওর তো হতেই পারে, ডিফারেন্ট টাইপস অফ ফেলিওরস ক্যান হ্যাপেন। তাহলে কি কি ফেলিওর হতে পারে আমরা সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা মেইনলি আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে দুই ধরনের ফেলিওর হতে পারে। একটা পার্টিসিপেটিং সাইট ফেল করতে পারে, একটা হচ্ছে ট্রানজাকশন সাইট অরিজিনেটিং সাইটটা ফেল করতে পারে, মানে যার মধ্যে ট্রানজাকশন কোঅর্ডিনেটর আছে। যদি পার্টিসিপেন্ট ফেল করে, এবার ফেলটা কখন করছে, লগে লেখার আগে করছে, লগে লেখার পরে করছে, কোন লগে লেখার আগে করছে কি কোন লগে লেখার পরে করছে, তার উপর বেস করে আমরা এই ফেলিওর অ্যানালিসিসটা করতে পারি। সো দিস ইজ বেসিক্যালি ইউ ক্যান সে ফেলিওর অ্যানালিসিস অফ টিপিসি। তো যদি সাইট ফেলিওর ধরে নিই আমি, ফার্স্ট কেস সাইট ফেলিওরের মধ্যে আমি ফার্স্টে যদি বলি আমার পার্টিসিপেন্ট যে সাইটটা ওটা ফেল করেছে বিফোর রাইটিং দ্য রেডি লগ। রেডি লগ যেটা, রেডি লগে আমরা কি করছিলাম, রেডি লগে আমরা লিখে রাখছিলাম, তুমি যদি দেখো যে কাকে কাকে আমি তুমি যদি দেখো এখানে রেডি লগ কোথায় আছে, রেডি লগ আছে তোমার হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার এই ডিসিশন লগ বা এই যে জায়গাটা আমরা এখানে বলছি এটাকে রেডি লগ। ওকে, সরি, প্রিপেয়ার লগ যে পোর্শনটা, প্রিপেয়ার লগ, এই প্রিপেয়ার লগটাকে তুমি বলতে পারো যে এখানে আমি বলছি রেডি লগ, প্রিপেয়ার লগ। ঠিক আছে, প্রিপেয়ার লগ যেটা এটাকে আমি বলছি রেডি লগ। তাহলে প্রিপেয়ার লগটা কোথায় আছে, ট্রানজাকশন কোঅর্ডিনেটরের এন্ডে আছে। যদি ট্রানজাকশন কোঅর্ডিনেটরের এন্ডে থাকে তাহলে এবার আমরা যদি দেখি যে পার্টিসিপেন্ট ফেলস বিফোর রাইটিং দ্য রেডি লগ, পার্টিসিপেন্ট যদি ফেল করে বিফোর রাইটিং দ্য রেডি লগ তাহলে কি হবে, ইট উইল বি অ্যাবর্টেড। যদি আফটার রাইটিং দ্য রেডি লগ ফেল করে তাহলে ও আবার কোঅর্ডিনেটরকে জিজ্ঞাসা করবে যে আমি 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 কমিট করব না অ্যাবর্ট করব। তো এইভাবে বিভিন্ন ডিসিশনস গুলো আসে। নেক্সট হচ্ছে কোঅর্ডিনেটর যদি ফেল করে বিফোর রাইটিং দ্য প্রিপেয়ার লগ। এবার কোঅর্ডিনেটর যদি ফেল করে প্রিপেয়ার লগে, মানে প্রিপেয়ার লগটা কোঅর্ডিনেটরের এন্ডে আছে, রেডি লগটা ট্রানজাকশন পার্টিসিপেটিং সাইটের এন্ডে আছে। ওকে, আমরা একই ধরনের জিনিস, মানে প্রিপেয়ার লগটা লেখা হচ্ছে যে ট্রানজাকশন কোঅর্ডিনেটর কাকে কাকে প্রিপেয়ার মেসেজ পাঠিয়েছে, আর রেডি লগে লেখা হচ্ছে যে পার্টিসিপেটিং সাইটগুলো তারা কারা কারা রেডি বা অ্যাবর্ট পাঠিয়েছে, তাদের মধ্যে কারা কারা রেডি বা কারা কারা অ্যাবর্ট করতে চায় সেটা তারা নিজেদের লগে লিখে রাখছে যে আমি রেডি হতে, আমি রেডি, আমি আমার লগে লিখে রাখলাম আমি রেডি, মানে আমি পার্টিসিপেটিং সাইট আমি লিখে রাখলাম যে আমি রেডি। আবার আমার পাশে আরেকজন যে পার্টিসিপেটিং সাইট সে বললো না আমি রেডি নয়, সো আমি অ্যাবর্ট, তো সে তার লগে লিখে রাখলো যে ওর ডিসিশন ছিল অ্যাবর্ট। তো এইভাবে রেডি আর অ্যাবর্টটা মানে জিনিসটা একই। প্রিপেয়ার লগ যেটা ট্রানজাকশন কোঅর্ডিনেটরের এন্ডে মেইনটেইন হচ্ছে, রেডি লগ সেই একই জিনিস সেটা মেইনটেইন হচ্ছে পার্টিসিপেটিং সাইটের এন্ডে। প্রিপেয়ার লগে যেমন ট্রানজাকশন কোঅর্ডিনেটর প্রত্যেকটা পার্টিসিপেটিং সাইটকে মেসেজ পাঠানোর আগে লিখে রাখছে যে কাকে কাকে সে প্রিপেয়ার হতে বললো, রেডি লগে পার্টিসিপেটিং সাইটগুলো তারা নিজেরা লিখে রাখছে যে তারা আইদার কমিট করতে চায় অথবা তারা আইদার রেডি আর তারা আইদার রেডি নয়। তাহলে এই ডিসিশনটা তারা লিখে রাখছে পার্টিসিপেটিং সাইটের এন্ডে। সো এইভাবে আমি যদি বলি যে কোঅর্ডিনেটর ফেল করলো বিফোর রাইটিং দ্য প্রিপেয়ার লগ, মানে ট্রানজাকশন কোঅর্ডিনেটর যে সে ফেল করলো বিফোর রাইটিং দ্য রেডি প্রিপেয়ার লগ, তাহলে কি হবে, তাহলে প্রিপেয়ার ফর কমিট মেসেজ ইজ সেন্ট। বিফোর রাইটিং দ্য প্রিপেয়ার লগ যদি হয় তাহলে ওকে কি করতে হবে, আবার কমিট মেসেজ সেন্ড করতে হবে। নেক্সট কি, কোঅর্ডিনেটর ফেলস আফটার রাইটিং দ্য প্রিপেয়ার লগ, তাহলে এগেইন অ্যাকচুয়ালি রেপ্লিকেশন অফ দি মেসেজ আবার যাবে।
ওকে, কোঅর্ডিনেটর যদি ফেল করে আফটার রাইটিং দ্য গ্লোবাল কমিট আর গ্লোবাল অ্যাবর্ট লগ, মানে ডিসিশন নেওয়া হয়ে গেছে, কমিট করবে না অ্যাবর্ট করবে, কিন্তু সেই ডিসিশনটা নেওয়ার পর কোঅর্ডিনেটর ফেল করে গেছে, কোঅর্ডিনেটর ক্র্যাশ করে গেছে, সে গ্লোবাল কমিট আর গ্লোবাল অ্যাবর্ট লগ লেখার পরে ক্র্যাশ করে গেছে, তাহলে অবভিয়াসলি গ্লোবাল কমিট আর গ্লোবাল অ্যাবর্ট সে যখন আবার আপ হবে, অথবা এক্ষেত্রে যেটা হতে পারে, অথবা পার্টিসিপেটিং সাইটে ধরে যাক যে কোঅর্ডিনেটর ফেল করে গেছে, ধরে যাক যে টোটাল সিস্টেমে আমার 5টা নোড আছে, 5টা নোডের মধ্যে একটা পার্টিসিপেটিং নোড, সরি একটা ট্রানজাকশন কোঅর্ডিনেটর নোড, বাদ বাকিগুলো পার্টিসিপেটিং নোড, বাদ বাকি 4টে পার্টিসিপেটিং নোড। এবার কোনো কারণে আমার যে কোঅর্ডিনেটর নোড দ্যাট হ্যাজ ফেলড, সে কোনো কারণে আমার পার্টিসিপেটিং নোড কোঅর্ডিনেটর নোড দ্যাট হ্যাজ ফেলড, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে টোটাল সিস্টেম দাঁড়িয়ে থাকবে, এটাই এটার ডিসঅ্যাডভান্টেজ, সেক্ষেত্রে টোটাল সিস্টেম দাঁড়িয়ে থাকবে। এক্ষেত্রে একটা রেমেডি হতে পারতো, এরকম রেমেডি হতে পারে যে যখন দেখা যাচ্ছে যে কোঅর্ডিনেটর ফেল করে গেছে, তখন সিস্টেমটা নিজের কাছেই একটা মেকানিজম থাকবে, যে মেকানিজম থেকে সে তার নেক্সট কোঅর্ডিনেটরকে ইলেক্ট করে নেবে, সে তার নেক্সট ট্রানজাকশন কোঅর্ডিনেটরকে ইলেক্ট করতে পারবে। তখন সেই নেক্সট ট্রানজাকশন কোঅর্ডিনেটর যে চুজ হবে এই পার্টিসিপেটিং সাইটগুলোর মধ্যে থেকে, সে তখন বিহেভ করবে ট্রানজাকশন কোঅর্ডিনেটর হিসেবে। তো এরকম সিস্টেম আছে, বাট টু-ফেজ কমিটমেন্ট প্রোটোকলে আমরা সেই কথা বলিনি, টু-ফেজ কমিটমেন্ট প্রোটোকলে আমরা সেই প্রভিশনটা রাখিনি, সেই জন্য টু-ফেজ কমিটমেন্ট প্রোটোকলে বেসিক্যালি ট্রানজাকশন কোঅর্ডিনেটর অথবা পার্টিসিপেটিং সাইট যদি এরকমভাবে ফেল করে যায়, বিশেষত ট্রানজাকশন কোঅর্ডিনেটর যদি ফেল করে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে যে সিচুয়েশনটা অ্যারাইজ করে সেটার নাম হচ্ছে ব্লকিং কন্ডিশন, মানে টোটাল সিস্টেমটা হল্ট করে যায়, সেই জন্য এই প্রোটোকলটাকে বলা হয় ব্লকিং প্রোটোকল। এই প্রোটোকলটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ব্লকিং প্রোটোকল, যেখানে সিস্টেমটা হল্ট করে যায়। যাই হোক, সো বেসিক্যালি কোঅর্ডিনেটর যখন ফেল করে আফটার রাইটিং দ্য গ্লোবাল কমিট আর গ্লোবাল অ্যাবর্ট লগ, তখন আবার যখন কোঅর্ডিনেটর আপ হয়, তখন সে আবার তার লকটাকে, তাহলে অবভিয়াসলি সে তার লকটা তো স্টেবল স্টোরেজে আছে, তো লকটা সে রাখতে পারছে, সে লকটাকে আবার রেফার করে, এবং রেফার করে সে আবার ওই মেসেজটাকে আবার সেন্ড করে টু দ্য পার্টিসিপেন্টস। তো এটা হলো সাইট ফেলিওরের গল্প। এছাড়া আরো কিছু ফেলিওর অকার করতে পারে, যেমন মেসেজ লস্ট হতে পারে, ডিফারেন্ট মেসেজগুলো যেগুলো কথা আমরা বলেছিলাম, ডিফারেন্ট মেসেজেস, সেই ডিফারেন্ট মেসেজগুলো কিন্তু লস করতে পারে, লস হতে পারে দাদা। তাহলে কি কি ডিফারেন্ট মেসেজ লস হতে পারে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে সাপোজ প্রিপেয়ার কমিট একটা মেসেজ কথা আমি বলেছিলাম, প্রিপেয়ার কমিট মেসেজ কে পাঠায়, ট্রানজাকশন কোঅর্ডিনেটর পাঠায় পার্টিসিপেটিং সাইটের দিকে। এবার যদি তুমি ভেবে দেখো, প্রিপেয়ার কমিট মেসেজ যেটা ট্রানজাকশন কোঅর্ডিনেটর পার্টিসিপেটিং সাইটগুলোকে পাঠাচ্ছে, সেই প্রিপেয়ার কমিট মেসেজটা যদি লস হয়ে যায়, মানে মেসেজ যদি নাই পৌঁছয় কোঅর্ডিনেটর এন্ডে, তাহলে কোঅর্ডিনেটর উইল গেট নাথিং, কোঅর্ডিনেটর কিছু পাবে না, কোঅর্ডিনেটর বুঝতেই পারবে না যে কি বলেছে, সরি আমি নট কোঅর্ডিনেটর, পার্টিসিপেটিং সাইট কিছু পাবে না, বিকজ মেসেজটা কোথা থেকে যাচ্ছে, কোঅর্ডিনেটর থেকে পার্টিসিপেটিং সাইটের দিকে যাচ্ছে। তাহলে মেসেজটা যদি কোঅর্ডিনেটর থেকে পার্টিসিপেটিং সাইটগুলোর দিকে যায়, এবং সেই যাওয়ার পথে যদি মেসেজটা লস হয়ে যায়, তাহলে পার্টিসিপেটিং সাইট কোনো 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 ইনফরমেশন পাবে না কোঅর্ডিনেটরের থেকে। তাহলে কি করবে পার্টিসিপেটিং সাইট, কি করবে পার্টিসিপেটিং সাইট? তো কোনো ডিসিশন নিতে পারবে না, তাকে তো সেটা ভাববে যে কোঅর্ডিনেটর এখনো তাকে প্রিপেয়ার মেসেজ পাঠায়নি। সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে টোটাল যে সিস্টেমটা লস হবে, সিস্টেমটা অ্যাবর্ট হবে। তার কারণ কি? তার কারণ এইটা দিকে ভেবে দেখো, কোঅর্ডিনেটর কিন্তু পার্টিসিপেটিং সাইটকে প্রিপেয়ার পাঠিয়েছিল, যেহেতু মেসেজটা লস হয়েছে, যেহেতু পার্টিসিপেটিং সাইটগুলো মেসেজটা পায়নি, পার্টিসিপেটিং সাইটে কোনো রেসপন্স পাঠায়নি, ন্যাচারালি কোঅর্ডিনেটর একটা টাইম ওয়েট করার পর, একটা সার্টেন টাইম ওয়েট করার পর তার মনে হবে যে প্রত্যেকটা পার্টিসিপেটিং সাইটই ওরা অ্যাবর্ট করতে চায়। সো ফাইনালি দ্য সিস্টেম উইল বি অ্যাবর্টেড। সো দিস ইজ দ্য লস্ট মেসেজ কেস অফ প্রিপেয়ার কমিট। নেক্সট মেসেজ হচ্ছে রেডি অর অ্যাবর্ট, যে মেসেজটা যেটা পার্টিসিপেটিং সাইট থেকে কোঅর্ডিনেটরের দিকে যাওয়ার কথা, সেই মেসেজটাও যদি লস হয়, তাহলে কি হবে? যদি সেই মেসেজটা লস হয়, তাহলেও কিন্তু আফটার সাম টাইম যেটা কোঅর্ডিনেটর ওয়েট করবে, এবং ওয়েট করার পর সে অ্যাবর্ট করবে, বিকজ তার মনে হবে যে এগেন পার্টিসিপেটিং সাইটগুলো রেডি নয়।
নেক্সট কমান্ড মানে সেই মেসেজটা যেটা ফাইনাল ভার্ডিক্ট, যে ফাইনাল ভার্ডিক্ট কোঅর্ডিনেটর থেকে পার্টিসিপেন্ট সাইড থেকে আসছে, সেই যে কমান্ড মেসেজটা, সেই কমান্ড মেসেজ যদি লস হয়, মানে সবাই সবার ডিসিশন জানিয়ে দিয়েছে, তার উপর বেস করে ট্রানজাকশন কোঅর্ডিনেটর তার ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে, সেই ফাইনাল ডিসিশন নেওয়ার পরে সেই যে ডিসিশনটা সেটা যে জানাবে তার পার্টিসিপেটিং সাইডগুলোকে, সেই যে কমান্ড মেসেজটা, সেই কমান্ড মেসেজটা যদি লস হয়, তাহলে again the thing will be same after waiting till the time out, একটা টাইম আউট মেকানিজম থাকবে, একটা প্রি স্পেসিফাইড টাইম in the participant end, কারণ পার্টিসিপেন্ট তো সেটা ডিসিশন জানিয়ে দিয়েছিল, এবার ফাইনাল হাই কমান্ডের থেকে তার ডিসিশনের জন্য, ট্রানজাকশন কোঅর্ডিনেটর থেকে তার ডিসিশনের জন্য ওয়েট করছিল। যদি ট্রানজাকশন কোঅর্ডিনেটর তার ডিসিশনটা, তো সেই যে ডিসিশনটা সেটা যদি না আসে পার্টিসিপেটিং সাইটের দিকে, তাহলে পার্টিসিপেটিং সাইট কি ভাববে? সে ভাববে যে ট্রানজাকশন কোঅর্ডিনেটর সে তাকে কিছু পাঠায়নি, এখনো পাঠাচ্ছে না এখনো, তো ও আবার একটা করতে পারে যে ও আবার ওই তার যে ডিসিশনটা সেটা জানাতে পারে ট্রানজাকশন কোঅর্ডিনেটরকে। ওকে, তো সেটা হতে পারে যে আমাকে আসলে তোমার ফাইনাল ডিসিশনটা একবার জানাও আমাকে, এটা করতে পারে, তাহলে সেটা হতে পারে। তো কমান্ড মেসেজটার জন্য আবার সে রিকোয়েস্ট করবে, এটা হতে পারে, মানে পার্টিসিপেটিং সাইটগুলো। ওকে, ফাইনালি একটা হতে পারে যে অ্যাকনলেজমেন্ট মানে তোমার অ্যাকনলেজমেন্ট, যে ফাইনাল যে অ্যাকনলেজমেন্ট মানে কোনটার কথা আমি বলছি, কমান্ড পাঠানোর পরে পার্টিসিপেটিং সাইটগুলোকে ফাইনাল ভার্ডিক্ট পাঠানোর পরে, কমান্ড পাঠানোর পরে তারপরে যে অ্যাকনলেজমেন্ট যেটা পার্টিসিপেটিং সাইট ট্রানজাকশন কোঅর্ডিনেটরকে দেওয়ার কথা, সেই যে অ্যাকনলেজমেন্ট যে হ্যাঁ তোমার ডিসিশন আমরা পেয়েছি, এটার মানে হচ্ছে তোমার ডিসিশন আমরা পেয়েছি, সেই যে অ্যাকনলেজমেন্টটা, সেই মেসেজটা যদি লস হয়, তাহলে আফটার সাম টাইম আউট কোঅর্ডিনেটর উইল সেন্ড দ্য কমান্ড এগেন, কারণ সে যখন দেখছে যে তার ধরা যাক যে তার 5টা সাইটের মধ্যে 4টি সাইটের মধ্যে থেকে 2টো সাইট থেকে কমান্ডের এগেইনস্টে অ্যাকনলেজমেন্ট আসেনি, 2টোর এগেইনস্টে এসেছে, তার মনে হয় তার মানে 2টো তার কমান্ড পায়নি, তো সে আবার কমান্ড মেসেজটা পাঠাবে, মানে ট্রানজাকশন কোঅর্ডিনেটর আবার কমান্ড মেসেজটা পাঠাবে। তো এইভাবে লস্ট মেসেজ কেস হতে পারে, সাইট ফেলিয়ার হতে পারে। আরেকটা যেটা ভাইটাল জিনিস হতে পারে সেটা হচ্ছে নেটওয়ার্ক পার্টিশনিং, যদিও আগের দিন আমি বলেছিলাম, তবু আমি আরেকবার রিপিট করছি কারণ সো নেটওয়ার্ক পার্টিশনিং হচ্ছে আরেকটা কেস, যেখানে এখানে দুটো সিনারিওর কথা বলা হয়েছে। একটা সিনারিওতে দেখো ট্রানজাকশন কোঅর্ডিনেটর পার্টিসিপেন্ট 1 এবং পার্টিসিপেন্ট 2 একটা নেটওয়ার্ক সেগমেন্টে আছে, এবং পার্টিসিপেন্ট 3 এবং পার্টিসিপেন্ট 4 আরেকটা নেটওয়ার্ক সেগমেন্টে আছে। এই যদি সিচুয়েশন হয় যে ট্রানজাকশন কোঅর্ডিনেটরের সঙ্গে একটা পার্টিসিপেটিং সেগমেন্ট, একটা সেট অফ পার্টিসিপেন্টস আছে, আরেকটা সেট অফ পার্টিসিপেন্টস তারা ট্রানজাকশন কোঅর্ডিনেটরের সেগমেন্টে নেই, অন্য সেগমেন্টে আছে, বাট দে আর লিঙ্কড via network, everybody is linked via this network, but for this network segment are different. এবার এরকম যদি সিচুয়েশন হয়, যেটা হয় প্র্যাকটিক্যালি এরকম ধরনের সিচুয়েশন হয়, এবং সেক্ষেত্রে ধরা যাক যে ট্রানজাকশন কোঅর্ডিনেটর, আমরা একটা সিচুয়েশন নিয়ে আলোচনা করি, ট্রানজাকশন কোঅর্ডিনেটর কমান্ড মেসেজ পাঠিয়েছে প্রত্যেকটা পার্টিসিপেন্টকে। ওকে, ট্রানজাকশন কোঅর্ডিনেটর তার ফাইনাল ভার্ডিক্ট প্রত্যেকটা পার্টিসিপেন্টকে পাঠিয়েছে। এক্ষেত্রে ট্রানজাকশন কোঅর্ডিনেটরের সঙ্গে যেহেতু P1 P2 আছে। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমার না ফ্যানের ব্লেডে এইমাত্র হাত কেটে গেল, আমি একটু ডাক্তারখানায় যাচ্ছি স্যার, আমি ক্লাসটা করতে পারবো না। ওকে 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 ওকে, কি মুশকিল। Very bad. ওকে, আমরা কন্টিনিউ করি। বাজে জিনিস, ঠিক আছে। সো নেটওয়ার্ক পার্টিশনিং এর কথা যেটা বলছিলাম, যে ট্রানজাকশন কোঅর্ডিনেটর এবং পার্টিসিপেন্ট 1 এবং পার্টিসিপেন্ট 2 একটা নেটওয়ার্ক সেগমেন্টে আছে, এবং আরেকটা পার্টিসিপেন্ট গ্রুপ আছে হচ্ছে তোমার আরেকটা নেটওয়ার্ক সেগমেন্টে। এবার আমরা যদি একটা সিচুয়েশন নিয়ে আলোচনা করি যে ট্রানজাকশন কোঅর্ডিনেটর সে কমান্ড মেসেজ পাঠাচ্ছে পার্টিসিপেন্ট 1, পার্টিসিপেন্ট 2, পার্টিসিপেন্ট 3, পার্টিসিপেন্ট 4 কে, কিন্তু যেহেতু ট্রানজাকশন কোঅর্ডিনেটর এবং পার্টিসিপেন্ট 1, পার্টিসিপেন্ট 2 একটা নেটওয়ার্ক সেগমেন্টে আছে, এবং পার্টিসিপেন্ট 3, 4 আরেকটা নেটওয়ার্ক সেগমেন্টে আছে, এবং যদি এরকম ঘটনা ঘটে
যে এই যে ট্রানজাকশন কোঅর্ডিনেটরের যে নেটওয়ার্ক সেগমেন্ট আর পার্টিসিপেন্ট সাইটগুলো মানে P3 P4 এর যে নেটওয়ার্ক সেগমেন্ট তাদের মধ্যে যে নেটওয়ার্ক লিংক সেটা যদি কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়ে থাকে, কোনো কারণে সেই যে লিঙ্কটা মানে দুটো নেটওয়ার্ক সেগমেন্টের যে লিঙ্কটা সেটা যদি ডিসকানেক্ট হয়ে গিয়ে থাকে, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে যখন ট্রানজাকশন কোঅর্ডিনেটর কমান্ড মেসেজ পাঠাবে, পার্টিসিপেন্ট 1 এবং 2 সেটা খুব সহজেই পাবে, পার্টিসিপেন্ট 3-4 সেটা পাবে না, কেননা মাঝখানে লিঙ্কটা ব্রেক হয়ে গেছে। তো পার্টিসিপেন্ট 3-4 সেটা পাবে না, পার্টিসিপেন্ট 1-2 সেটা পাবে। তাহলে পার্টিসিপেন্ট 1-2 তার এগেইনস্টে অ্যাকনলেজমেন্টও পাঠাবে ট্রানজাকশন কোঅর্ডিনেটরকে, কিন্তু পার্টিসিপেন্ট 3-4 অ্যাকনলেজমেন্ট পাঠাবে না, কারণ সে কমান্ডটাই পায়নি, তাহলে অ্যাকনলেজমেন্ট সে পাঠাবে না। তাহলে ট্রানজাকশন কোঅর্ডিনেটরের রেসপেক্টে ট্রানজাকশন কোঅর্ডিনেটর কি করবে? কিছুটা টাইম ওয়েট করবে, করার পরে আবার পাঠাবে কমান্ডটা, পাঠাবে, আবার যখন সে কমান্ডটা পাঠাবে আবার সে P1 P2 থেকে অ্যাকনলেজমেন্ট পাবে, P3 P4 থেকে পাবে না। সো ট্রানজাকশন কোঅর্ডিনেটরের রেসপেক্টে সে ভাববে P3 P4 has died, P3 P4 has down, it got down, সো P3 সে ভাববে যে সাইট ফেলিওর হয়েছে, মানে পার্টিসিপেটিং সাইট ফেলিওর হয়েছে। আবার উল্টো দিকে যখন P3 P4 তাদের নিজেদের মধ্যে কমিউনিকেট করে দেখবে যে না তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, অথচ ট্রানজাকশন কোঅর্ডিনেটর থেকে তারা কোনো মেসেজ পাচ্ছে না, বিকজ P3 P4 হয়তো ট্রানজাকশন কোঅর্ডিনেটরকে আবার কমান্ডের জন্য রিকোয়েস্ট পাঠাবে, দুজনেই পাঠানোর পরেও তারা যখন কোনো রেসপন্স পাবে না কোঅর্ডিনেটর থেকে, তারা ভাববে যে কোঅর্ডিনেটর ফেল করেছে, এই যে ঘটনাটা বেসিক্যালি, এই ঘটনাটাকে আমরা বেসিক্যালি বলি ব্লকিং মেকানিজম, ব্লকিং স্টেট, যেখানে ট্রানজাকশন কোঅর্ডিনেটর ভাবছে পার্টিসিপেটিং সাইট ফেল করেছে, পার্টিসিপেটিং সাইট ভাবছে ট্রানজাকশন কোঅর্ডিনেটর ফেল করেছে। সো দিস ইজ বেসিক্যালি ব্লকিং স্টেট, এবং ইন 2PC প্রোটোকল উই ডোন্ট হ্যাভ এনি সাচ প্রভিশন সো দ্যাট উই ক্যান ওভারকাম দিস কন্ডিশন, দিস স্টেট, যেটা আমরা পরবর্তীকালে 3PC তে করব, 2PC তে আমরা সেটা পারি না। So this is the disadvantage of 2PC, you can say, যেখানে নেটওয়ার্ক পার্টিশনিং হলে ব্লকিং মেকানিজম, ব্লকিং স্টেট চলে আসে। সো দ্যাট ইজ বেসিক্যালি নেটওয়ার্ক পার্টিশনিং। ওকে, এই অবধি মোটামুটি আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা এরপর থেকে আরেকটা জিনিস শুরু করব। আচ্ছা, সেই ব্লকিং ব্যাপারটা এখানে লেখাও আছে, দেখবে যে ব্লকিং a sub-transaction which has entered its ready state could be blocked due to failure of coordinator or network partitioning. So that is basically blocking. এটাই disadvantage of 2PC বলা আছে এখানে। এই অবধি গেল। এবার আমরা একটু এই 2PC বলছি অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেন ছিল 2PC কে কেন ব্লকিং প্রোটোকল বলে, ওটা একটু এক্সপ্লেইন করবেন স্যার? হ্যাঁ, সেটাই এইটা যেটা আমি বললাম, সেটাই এইটা যে 2PC কে ব্লকিং বলে তার কারণ হচ্ছে নেটওয়ার্ক পার্টিশনিং হলে অথবা তোমার কোনো সাব ট্রানজাকশন সেটা যখন কোনো কারণে ব্লক হয়, সেই এই নেটওয়ার্ক পার্টিশনিং বা এই কারণে, সেক্ষেত্রে কিছু করার থাকে না, টোটাল সিস্টেমটা হোল্ড করে যায়। কারণ এই যে সিচুয়েশনটার কথা বললাম এক্ষুনি আমি, এই যে নেটওয়ার্ক পার্টিশনিং, এই সিচুয়েশনটাই তোমাকে বেসিক্যালি এক্সপ্লেন করতে হবে ব্লকিং এর জন্য। আচ্ছা স্যার, ওকে ওকে স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ 2PC, মানে 2PC এর কমিউনিকেশন স্ট্রাকচার গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। মানে 2PC তে এই যে মেসেজগুলো পাস হয়, এই মেসেজ পাসিং এর উপর বেস করে তাদের কত ডিলে হতে পারে, কত টোটাল নাম্বার অফ মেসেজ তারা ট্রান্সফার করতে পারে, কত সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা হচ্ছে তুমি বলতে পারো যে 2PC এর মেসেজ পাসিং এর আর্কিটেকচার, ওকে, বা ইমপ্লিমেন্টেশন অফ 2PC কমিউনিকেশন স্ট্রাকচার। ওকে, তো এখানে বেশ কতগুলো আর্কিটেকচার ফলো করা যেতে পারে। একটা আর্কিটেকচার প্রথম যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রালাইজড আর্কিটেকচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে ওয়ানটা তুমি দেখছো, সেই ওয়ানটা হচ্ছে ট্রানজাকশন কোঅর্ডিনেটর। তো ওয়ান থেকে প্রিপেয়ার মেসেজ যাচ্ছে, মানে প্রিপেয়ার মেসেজ যাচ্ছে পার্টিসিপেটিং সাইট 2, 3, 4, 5 এ। তাহলে এক্ষেত্রে 1 থেকে প্রিপেয়ার মেসেজ যাচ্ছে পার্টিসিপেটিং সাইট 2, 3, 4, 5 এ। পার্টিসিপেটিং সাইট যখন তার প্রিপেয়ার মেসেজ পাচ্ছে, সে তখন কি করবে? সে আইদার রেডি পাঠাবে অথবা অ্যাবর্ট পাঠাবে। কাকে পাঠাবে? ট্রানজাকশন কোঅর্ডিনেটরকে পাঠাবে। সেজন্য রেডি আর অ্যাবর্ট মানে R/A to 1 again। তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। যখন ট্রানজাকশন কোঅর্ডিনেটর প্রত্যেকটা সাইট থেকে রেডি অথবা অ্যাবর্ট পেয়ে যাবে, সে তখন ফাইনাল যে তার ভার্ডিক্ট সেটা কমান্ড হিসেবে পাঠাবে এগেইন টু দা পার্টিসিপেটিং সাইটস। তো সেটাই পাঠানো হচ্ছে কমান্ড হিসেবে টু দা পার্টিসিপেটিং সাইটস 2, 3, 4, 5। ওকে, ফাইনালি সেখান থেকে মানে যখন প্রত্যেকটা পার্টিসিপেটিং সাইট
তাদের কমান্ড পেয়ে যাবে, মানে তারা জেনে যাবে যে তাদের আইদার কমিট করতে হবে অথবা অ্যাবর্ট করতে হবে, তারা সেইটার যে পেয়েছে সেইটা জানিয়ে দেবে আবার ট্রানজাকশন কোঅর্ডিনেটরকে। তাহলে এই চারটে স্টেপে সেন্ট্রালাইজড আর্কিটেকচারে, তাহলে সেন্ট্রালাইজড আর্কিটেকচার কেন বলছি এক্ষেত্রে, তার কারণ হচ্ছে দেখো প্রত্যেকটা মেসেজ আইদার ট্রানজাকশন কোঅর্ডিনেটর থেকে অরিজিনেট করছে অথবা ট্রানজাকশন কোঅর্ডিনেটরে এসে মার্জ করছে, কনকেভ কনভেক্স হোয়াটএভার ইউ ক্যান সে, মানে কাইন্ড অফ লাইক দ্যাট। সো বেসিক্যালি এখানে যদি তুমি ডিলে দেখো তাহলে চারটে স্টেপে ডিলে হচ্ছে। ফার্স্ট ডিলে হচ্ছে 1 থেকে, মানে ট্রানজাকশন কোঅর্ডিনেটর থেকে প্রথম যে প্রিপেয়ার মেসেজ যাচ্ছে এখানে একটা ডিলে। নেক্সট ডিলে হচ্ছে পার্টিসিপেটিং সাইটগুলো থেকে আবার ট্রানজাকশন কোঅর্ডিনেটর যে মেসেজ যাচ্ছে সেটা একটা ডিলে। থার্ড হচ্ছে সেন্ট্রালাইজড মানে আবার ট্রানজাকশন কোঅর্ডিনেটর থেকে পার্টিসিপেটিং সাইটে, সেটা আরেকটা ডিলে। এবং ফোর্থ হচ্ছে যেটা আবার পার্টিসিপেটিং সাইটের ট্রানজাকশন কোঅর্ডিনেটরের কাছে অ্যাকনোলেজমেন্ট আসছে। তাহলে চারটে ডিলে। তো এখানে ডিলে বলতে পারি আমরা 40। টি হচ্ছে একটা ইউনিট টাইম, টি কতটা আমরা জানি না, টি একটা ইউনিট টাইম। আমরা এটা তো মেজার করছি না যে মানে অ্যাকচুয়াল টাইম কতটা, আমরা ডিলেটা শুধু মেজার করছি। তো 4t, টি ইজ আ ইউনিট টাইম, একটা ইউনিট টাইম ধরে নিয়েছি আমরা। আর সেই টাইমের রেসপেক্টে 4 হচ্ছে, মানে আমি যদি ধরে নিই 1 থেকে প্রথম স্টেজটা, মানে প্রিপেয়ার মেসেজ 1 থেকে 2 3 4 5 এ পৌঁছতে একটা টাইম নেবে, ধরা যাক যে টাইম নিল 5 মিনিট 5 সেকেন্ড, তাহলে আমি বলতে পারি যে 4 × 5 20 সেকেন্ড টোটাল ডিলে। এটাই হচ্ছে বক্তব্য। কারণ মানে ডিস্টেন্স বিটুইন পার্টিসিপেটিং সাইট এবং কোঅর্ডিনেটর সাইট এটা তো সেম, ডিস্টেন্সটা তো চেঞ্জ হচ্ছে না। সো এটা 40। আর টোটাল নাম্বার অফ মেসেজ যদি তুমি দেখো, টোটাল নাম্বার অফ মেসেজ এখানে তুমি দেখতে পাবে পরিষ্কারভাবে টোটাল নাম্বার অফ মেসেজ 16। সেটাকে যদি আমরা ফর্মালাইজ করার চেষ্টা করি তাহলে 4n বলতে পারি, যেখানে n হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্ট, n হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্ট। সো নাম্বার অফ পার্টিসিপেন্টের উপর বেস করে টোটাল মেসেজটা জেনারেট করছে, সেটা হচ্ছে 4n ফর্মুলাতে। যেহেতু 4টে পার্টিসিপেন্ট আছে, 2 3 4 5 কে এখানে পার্টিসিপেন্ট ধরা হয়েছে, তো 4n। সো দ্যাট ইজ বেসিক্যালি the thing. So the delay হচ্ছে সেন্ট্রালাইজড আর্কিটেকচারের ক্ষেত্রে ডিলে হচ্ছে 4t। টি যেটাকে এন্ড টু এন্ড ডিলে বলা হচ্ছে, এন্ড টু এন্ড ডিলে মানে পার্টিসিপেটিং সাইট ট্রানজাকশন কোঅর্ডিনেটর 1 থেকে পার্টিসিপেটিং সাইট 2 3 4 5, এই যে প্রত্যেকটা এন্ড, এই এন্ড টু এন্ড ডিলেটা হচ্ছে টি। আমি যেটা বললাম 5 সেকেন্ড ধরতে পারো তুমি, 10 সেকেন্ড ধরতে পারো, হোয়াট এভার ইউ ক্যান সে। আর টোটাল নাম্বার অফ মেসেজ হচ্ছে 16 বা 4n এবং 4t সেন্ট্রালাইজড আর্কিটেকচারে। তো এটা একটা আর্কিটেকচার গেল। নেক্সট এরকম আরেকটা আর্কিটেকচার হতে পারে হায়ারার্কিক্যাল আর্কিটেকচার বা হায়ারার্কিক্যাল স্ট্র্যাটেজি। হায়ারার্কিক্যাল স্ট্র্যাটেজিতে কি হচ্ছে, ডিরেক্টলি ট্রানজাকশন কোঅর্ডিনেটর থেকে মেসেজগুলো প্রত্যেকটা সাইটের কাছে যাচ্ছে না, এটা রেসপন্সিবিলিটি হচ্ছে ইন্টারমিডিয়ারি পার্টিসিপেটিং সাইটগুলো, তারা আবার মেসেজগুলোকে পাস করছে। মানে কিভাবে হচ্ছে দেখো, ট্রানজাকশন কোঅর্ডিনেটর 1টা সবসময় ট্রানজাকশন কোঅর্ডিনেটর, এটা মাথায় রাখবে। 2 3 4 5টা হচ্ছে পার্টিসিপেটিং সাইট। তাহলে 1 থেকে প্রিপেয়ার মেসেজ প্রথমে যাচ্ছে 2-তে, আরেকটা যাচ্ছে 5-এ, 2 থেকে প্রিপেয়ার মেসেজটা আবার যাচ্ছে 3 4-এ। এটাকে এই জন্য বলছে হায়ারার্কিক্যাল। ওকে, ডিরেক্টলি যাচ্ছে না 1 থেকে 2 আর 5-এ গেল, 2 এর কাজ আবার 3 আর 4-কে পাঠানো হলো। এবার যখন সবাই পেয়ে গেছে, সবাই তখন কি করলো, 3 আর 4 যেমন 2-কে আবার পাঠিয়ে দিল, যেহেতু 2 থেকে সে পেয়েছিল, 2-কে পাঠিয়ে দিল, সে রেডি না অ্যাবর্ট, তারা রেডি না অ্যাবর্ট, সেটা 2-তে পাঠিয়ে দিল। 5 এবং 2 তারা 1-কে পাঠালো। 2 যখন 1-কে পাঠালো, সে কিন্তু তার মধ্যে 3 আর 4-এর মেসেজটা পাঠালো। ওকে, গেল। এবার তার মানে কি, ট্রানজাকশন কোঅর্ডিনেটর ফাইনাল ভার্ডিক্ট, ফাইনাল ডিসিশন পেয়ে গেছে, প্রত্যেকটা সাইটের থেকে ডিসিশন পেয়ে গেছে, সে জেনে গেছে যে প্রত্যেকটা সাইটের কি ডিসিশন, তারা কমিট করতে চায় না আইদার অর অ্যাবর্ট করতে চায়। যখন সে পেয়ে গেছে, তখন সে কি করলো, আবার সে একইভাবে সে কি করলো, 2 এবং 5-কে কমান্ড পাঠালো। 2 এর কাজ হলো 3 আর 4-কে কমান্ডগুলো পাঠিয়ে দেওয়া হলো। ফাইনালি 3 আর 4 এই কমান্ডটা পাওয়ার পর তাদের যে অ্যাকনোলেজমেন্ট, সেটা 2-কে পাঠালো। 2 এবং 5 তারা ডিরেক্টলি আবার 1-কে পাঠালো। তাহলে এভাবে আমরা হায়ারার্কিক্যালি একটা ইমপ্লিমেন্ট করতে পারি এই কমান্ডগুলোকে, এই মেসেজগুলোকে। এখানে যদি আমরা দেখি, তাহলে নাম্বার অফ মেসেজ এখানে আমার যে ফর্মুলা সেটা হবে 4n এগেন। ডিলেটা, এই যে ডিলেটা, এটা বেসড অন দিস হায়ারার্কি, মানে এটাই তো একটা হায়ারার্কি এরকম নয়, এরকম অনেক হায়ারার্কি হতে পারে। তো বেসড অন দিস হায়ারার্কি এই যে ডিলেটা, এটা ভ্যারি করবে 40 থেকে 80-র মধ্যে। 40 থেকে 80-র মধ্যে এই ডিলেটা ভ্যারি করবে। এই হায়ারার্কিক্যাল স্ট্র্যাটেজিতে এই ডিলেটা জেনারেলি 40 থেকে 80-র মধ্যে ভ্যারি করবে। সো দিস ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি, হায়ারার্কিক্যাল স্ট্র্যাটেজি। Another strategy is very simple, linear strategy.
লিনিয়ার স্ট্র্যাটেজিতে যেটা হচ্ছে বা লিনিয়ার আর্কিটেকচারে যেটা হচ্ছে সেটা যদি তুমি দেখো, তাহলে ফার্স্টে যেটা হচ্ছে সেটা হলো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এবং 4 থেকে 5 এভাবে ফ্ল্যাট ওয়েতে প্রিপেয়ার এবং রেডিনেসে যাচ্ছে। এক প্রথমে 2 কে পাঠালো, 2 প্রথমে 3 কে পাঠালো, 3 4 কে পাঠালো, 4 5 কে পাঠালো, আবার 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, এভাবে কমান্ডার অ্যাবর্টটা আসছে। তাহলে এটা হচ্ছে ফ্ল্যাট মেকানিজম একটা, যেক্ষেত্রে নাম্বার অফ মেসেজ এখানে 2n এগেন, এবং ডিলে এখানে আমরা বলবো 2nt। এখানে ডিলেটা যেটা হবে সেটা হচ্ছে 2nt, ওকে, বিকজ এন্ড টু এন্ড ডিলেটাও এখানে ম্যাটার করছে, এবং নাম্বার অফ নোডও ম্যাটার। n মানে হচ্ছে নাম্বার অফ নোড, অবভিয়াসলি n মানে হচ্ছে নাম্বার অফ নোড, তো নাম্বার অফ নোডটাও ম্যাটার করছে। সেটা হচ্ছে লিনিয়ার আর্কিটেকচার। প্রথমে প্রিপেয়ার এন্ড আর যাচ্ছে, রেডি যাচ্ছে, প্রিপেয়ার এন্ড রেডি, প্রিপেয়ার এন্ড রেডি, প্রিপেয়ার এন্ড রেডি, এন্ড ফাইনালি কমিটার অ্যাবর্ট, এটা, ওকে। সো দিস ইজ another architecture, linear architecture. Another architecture is basically distributed architecture. In the distributed architecture, things are very complex kind of picture you will get. যেখানে অ্যাকচুয়ালি যেটা হয়, এটা অনেকটা তুমি বলতে পারো, আমরা অনেকটা সেই নেটওয়ার্কিং এর মেশ টোপোলজি করেছিলাম, কাইন্ড অফ দ্যাট, মানে প্রত্যেকটা নোডই প্রত্যেকটা নোডের সঙ্গে কানেক্টেড। সো 1 থেকে 1 এ যেমন যাচ্ছে, 1 থেকে 1 এ যাওয়ার বেসিক্যালি কোনো মানে হয় না, সেজন্য ডট লাইনে দেখানো হয়েছে। 1 থেকে 2 তে যাচ্ছে, 3 তে যাচ্ছে, 4 এ যাচ্ছে, 5 এ যাচ্ছে, এগেন আবার 2 থেকে 1 এ যাচ্ছে, 2 থেকে 2 তে যাচ্ছে, 2 থেকে 3 তে যাচ্ছে, 2 থেকে 4 এ যাচ্ছে, 2 থেকে 5 এ যাচ্ছে, এভাবে 3 থেকে 1 এ, 3 থেকে 2 তে, 3 থেকে 3 তে, 3 থেকে 4 এ, 3 থেকে 3 তে বা 2 থেকে 2 তে, এগুলো ডটেড লাইন দিয়ে দেখানো হয়, বিকজ এটার কোনো বেসিক্যালি কোনো ভ্যালু নেই। তো এইভাবে একটা ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচারের মাধ্যমে মেসেজগুলো পাস হতে পারে। এক্ষেত্রে অবভিয়াসলি নাম্বার অফ মেসেজ তোমার অনেক বেশি হবে, n × n+1, ডিলে হবে 2t, ওকে। সো দ্যাট ইজ বেসিক্যালি 2t। তার কারণ কি? কারণ বেসিক্যালি দুটো স্টেজে যাচ্ছে মেসেজগুলো, তুমি যদি দেখো দুটো স্টেজে যাচ্ছে মেসেজগুলো, সেজন্য 2t, ওকে। একটা স্টেজ 1 থেকে 2 3 4 5, 1 2 3 2 3 4 5, আরেকটা হচ্ছে 1 2 2 3 4 5 থেকে এগেন 1 2 3, এই দুটো স্টেজে যাচ্ছে, সেজন্য 2t। So these are the basically some communication architecture of the TPC protocol, which is important, comes আসে কোশ্চেনে মাঝে মাঝে, এবং কার কোথায় কখন ডিলে, কোনটায় বেশি কোনটায় কম, সেটা নিয়ে একটা কম্পারেটিভ স্টাডিও তোমাকে করতে দিতে পারে। এবার যে তুমি বলো, কম্পেয়ার করো যে কোন ক্ষেত্রে তোমার ডিলেটা কেমন, তো সেটাও আসতে পারে, ওকে। তো এইটা মোটামুটি আমাদের 2PC প্রোটোকল গেল। 2PC প্রোটোকল থেকে আমাদের এই অবধি করতে হবে। এই জিনিসটা তুমি বেসিক্যালি পাবে, আই উইল সাজেস্ট সেরির বইটা, মানে এই নোটগুলোই পাবে সেরির বইতে। আমার নোটটা পড়লেও হবে, এখানে সবটাই আমি সেরির বই থেকেই দিয়েছি, তো সেরির বইতে এটা পাবে। বেসিক্যালি তোমার বলতে পারো যে 2PC এখানে শেষ হলো। 2PC নিয়ে যদি কোনো ডাউট থাকে পরে পরে জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এরপরে আরেকটু মুভ করব, সেটা হচ্ছে কনকারেন্সি কন্ট্রোলে ঢুকবো আমরা, ডিস্ট্রিবিউটেড কনকারেন্সি কন্ট্রোলে ঢুকবো মেইনলি। কনকারেন্সি কন্ট্রোল তোমরা পড়েছো আগেই, সুতরাং কনকারেন্সি কন্ট্রোল সম্পর্কে বিশেষ কিছু আমাদের বলার নেই। আমরা কনকারেন্সি কন্ট্রোল বলতে বুঝি যে মোর দ্যান ওয়ান ট্রানজাকশন তারা যখন সাইমালটেনিয়াসলি রান করছে, তখন সেটা আমরা বলি যে কনকারেন্সি কন্ট্রোল মেনটেন হচ্ছে। আমরা ডিস্ট্রিবিউটেড কনকারেন্সি কন্ট্রোলে যেটা দেখব সেটা হচ্ছে যে মেইনলি যে হোয়াট ইজ দ্য সিরিয়ালাইজেবিলিটি ইন আ ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের সিরিয়ালাইজেবিলিটি কিভাবে অ্যাচিভ করা হয়। তো এক্ষেত্রে দুটো ট্রানজাকশনকে দেখানো হয়েছে, একটা সাইট 1 এ চলছে, একটা সাইট 2 তে চলছে। দুটো ট্রানজাকশনের এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। আর মানে এখানে রিড অপারেশন, ডাব্লিউ মানে সরি রাইট অপারেশন। তো আর হচ্ছে রিড অপারেশন, ডাব্লিউ হচ্ছে রাইট অপারেশন।
আর আই এক্স মানে হচ্ছে সাইট ওয়ানে ডেটা আইটেম এক্স কে রিড করা হচ্ছে, ডাব্লিউ আই এক্স মানে হচ্ছে সাপোজ সাইট ওয়ানে ডেটা আইটেম এক্স কে রাইট করা হচ্ছে, আর জে এক্স ডাব্লিউ জে এক্স এক্ষেত্রে তার মানে হচ্ছে সাইট ধরো তোমার ডেটা আইটেম এক্স কে রিড করা হচ্ছে আরেকটা সাইটের ডেটা থেকে। এভাবে আমরা এটাকে বলতে পারি, মানে যেখানে আমরা বলতে পারি দ্য এক্সিকিউশন অফ দ্য ট্রানজাকশন টিআইটিজে ইজ সিরিয়ালাইজেবল ইফ ইচ লোকাল শিডিউল, মানে শিডিউল S1 এবং শিডিউল S2, এরা তো শিডিউল বেসিক্যালি। হোয়াট ইজ শিডিউল? শিডিউল ইজ বেসিক্যালি you can say it's a record, it's a log of the transaction, record of the transaction. তাহলে এই যে শিডিউলটা, এই যে শিডিউলগুলো, শিডিউল S1 এবং শিডিউল S2, তারা দুটো ট্রানজাকশনকে রান করাচ্ছে, টিআই এবং টিজে, এবং টিআই এবং টিজে এরা সিরিয়ালাইজেবল ইফ ইচ লোকাল শিডিউল, মানে S1 এবং S2, ইচ লোকাল শিডিউল S1 এবং S2 ইজ সিরিয়ালাইজেবল। এবং সেকেন্ড হচ্ছে টু কনফ্লিক্টিং অপারেশন শুড বি ইন দ্য সেম রিলেটিভ অর্ডার ইন অল অফ দি লোকাল শিডিউলস হোয়ার দে অ্যাপিয়ার টুগেদার। কিরকম কনফ্লিক্টিং অপারেশন? মানে রিড রাইট, ডেটা আইটেম রিড, সরি তুমি একই ডেটা আইটেমকে যদি রিড করো এবং আরেকটা ট্রানজাকশনে যদি একই ডেটা আইটেমকে রাইট করো একই সঙ্গে, দ্যাট ইজ কনফ্লিক্টিং। যেমন এখানে তুমি যদি দেখো WIX এবং WJX, একই ডেটা আইটেমকে তুমি রিড করেছো, একই ডেটা আইটেম, দুটো ক্ষেত্রে একই ডেটা আইটেমকে তুমি রাইট করেছো, WIX এবং WJX, ওকে। অথবা RIX এবং WJX, অথবা RIX এবং WJX, অথবা তুমি বলতে পারো যে আমি এরাই দেখতে পাচ্ছি RIX এবং WJX অথবা WIX এবং WJX, এরা কিন্তু কনফ্লিক্টিং। কিন্তু RIX এবং RJX এটা কিন্তু কনফ্লিক্টিং অপারেশন নয়, মানে দুটো রিড অপারেশন, একই ডেটা আইটেমকে তুমি সাইমালটেনিয়াসলি রিড করতে পারো, বাট একই ডেটা আইটেমকে তুমি সাইমালটেনিয়াসলি রিড রাইট, মানে একটা রিড একটা রাইট করছো, অথবা দুটোতেই রাইট করছো, এই ধরনের অপারেশনগুলোকে বলা হয় কনফ্লিক্টিং অপারেশনস। So two conflicting operations should be in the same relative order in all of the local schedules where they appear together. যদি তুমি দুটো ট্রানজাকশন সিরিয়ালাইজেবল কিনা চেক করতে চাও, তাহলে তোমার কাছে দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে ইচ লোকাল শিডিউল S1 এবং S2 সিরিয়ালাইজেবল, ইচ লোকাল শিডিউল S1 এবং S2 ইজ সিরিয়ালাইজেবল, এইটা একটা। টু কনফ্লিক্টিং অপারেশন, তাদের দুটো যে কনফ্লিক্টিং অপারেশন তাদের যে অর্ডার সেটা একই অর্ডারে আছে কিনা। যেমন এখানে যদি আমরা একটা এক্সাম্পল নিই, চলে আসি আমরা একটা এক্সাম্পলে। সাইট 1 এর ক্ষেত্রে R1X W1X C1, মানে রিড করেছে ডেটা আইটেম X কে, রাইট করেছে ডেটা আইটেম X কে, কমিট করেছে, রিড করেছে Y কে, মানে R2X এ W2X এবং C2। এটা একটা শিডিউল, যেখানে R1X মানে সাইট 1, R2X মানে সাইট 2। আরেকটা শিডিউল যেটা, সেটা হচ্ছে R2X W2X C2, আবার R1X W1X C1, ওকে। তাহলে আমরা বলতে পারি যে এই যে এক্সাম্পলটা সিরিয়ালাইজেবল কিনা, সেটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তুমি দেখবে যে ইচ লোকাল শিডিউল S1 এবং S2 সিরিয়ালাইজেবল কিনা, যে দুটো লোকাল শিডিউল তারা সিরিয়ালাইজেবল কিনা, এবং ফাইনালি তুমি দেখবে যে তাদের যে কনফ্লিক্টিং অপারেশনস গুলো সেগুলো একই অর্ডারে আছে কিনা। তো এক্ষেত্রে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে চেক করতে পারি যে T1 এবং T2 রিড X, T1 এ রিড X হচ্ছে, তারপরে Xটা আপডেট হচ্ছে, দেন রাইট X হচ্ছে, দেন কমিট হচ্ছে। T2 তে রিড X হচ্ছে, Xটা আপডেট হচ্ছে, রাইট X হচ্ছে, কমিট হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি চেক করি যে এরা সিরিয়ালাইজেবল কিনা বা এদের যে কনফ্লিক্টিং অপারেশনস, মানে এখানে রিড X হয়েছে, রিডের পরে রাইট হয়েছে, এখানে রিডের পরে রাইট হয়েছে। দুটো ক্ষেত্রে T1 এর ক্ষেত্রে রিড আগে হয়েছে, রাইট তারপরে হয়েছে, T2 এর ক্ষেত্রে রিড আগে হয়েছে, রাইট তারপরে হয়েছে। তো এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা চোখে দেখে একটা বলতে পারি, আদারওয়াইজ উই হ্যাভ সাম মেকানিজমস। তো আমরা সেই মেকানিজমগুলো ইউজ করতে পারি। তো আমরা সেই মেকানিজমগুলো ইউজ করব। বেসিক্যালি একটা শিডিউল সেটা সিরিয়ালাইজেবল কিনা
সেটা কিন্তু সেটার মানে হচ্ছে যে টু চেক যে ওয়েদার কম্পিউটেশনালি ইট ইজ ইকুইভ্যালেন্ট টু আ সিরিয়াল শিডিউল। তুমি কম্পিউটেশনালি তুমি যদি বলো যে একটা শিডিউল সিরিয়ালাইজেবল কিনা, আমি কি করে বুঝবো? তাহলে তুমি দেখবে যে ওই যে শিডিউলটা সেটা সিরিয়ালাইজেবল কিনা সেটা দেখার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি করে দেখবে যে তুমি একটা তাকে যদি সিরিয়ালি রান করাও, তুমি যা রেজাল্ট পাচ্ছ কনকারেন্টলি, মানে ওই শিডিউলে যেভাবে অর্ডার দেওয়া আছে সেই অর্ডারে রান করালেও সেই একই রেজাল্ট পাচ্ছ কিনা। মানে তার মানেটা হচ্ছে এরকম যে এখানে আমি বলেছি R1X মানে রিড করলাম, তারপরে W1X মানে হচ্ছে X এর ভ্যালুটা 5 বাড়লো, ওকে, W1X, তারপরে কমিট হলো, ওকে। দেন R2X, W2X, C2, এখানে যদি এখানে তোমার পরপর সিরিয়ালি দেওয়া আছে অর্ডারটা, তারপরে R2X, তারপরে W2X, তারপরে C2 পরপরই দেওয়া আছে। তো যাই হোক, তো আমরা সেগুলো চেক করে দেখব, এবং এর জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে একটি গ্রাফ, আমরা তার নাম বলবো প্রেসিডেন্স গ্রাফ। তোমরা হয়তো জানো, তো আমরা প্রেসিডেন্স গ্রাফ ইউজ করব। তো আমরা সেটা একটু মুভ করি। প্রেসিডেন্স গ্রাফ কিভাবে করে হেন তেন, বা প্রেসিডেন্স গ্রাফের কি উপযোগিতা, আস্তে আস্তে আমরা সেটাই ঢুকি। আমরা একটু দেখি। তো what is schedule? Basically, a schedule is a sequence of operations performed by a transaction. যেমন আমরা এখানে দেখছি যে R1X, R1Y, W2X, W1Y, R2Y, like that. It's a schedule. Now, কখন একটা শিডিউলকে আমরা সিরিয়ালাইজেবল বলবো? যখন আমরা দেখব যে কম্পিউটেশনালি ইট ইজ ইকুইভ্যালেন্ট টু আ সিরিয়াল শিডিউল, তখন আমরা একটা শিডিউলকে সিরিয়ালাইজেবল বলবো। Now the thing is, conditions to ensure that two schedules are equivalent. কখন দুটো schedules are equivalent বলবো, দুটো শিডিউলকে কখন equivalent বলবো, মানে ধরে রাখ S1 এবং S2 দুটো শিডিউল, তাদের প্রত্যেকের মধ্যে অপারেশনস গুলো আছে, তো কখন তাদেরকে equivalent বলবো? যখন আমরা দেখবো যে each read operation gives data item values which are produced by some write operations in both schedules. কোনো একটা ডেটা আইটেম দুটো শিডিউলের ক্ষেত্রে, ধরা যাক যে কোনো একটা ডেটা আইটেম যেটা রিড হচ্ছে কোনো একটা রাইট অপারেশনের পর, এরকম যদি দুটো ক্ষেত্রেই থাকে, দুটো শিডিউলের ক্ষেত্রে যদি এটা থাকে, তাহলে আমরা বলবো তারা ইকুইভ্যালেন্সের একটা কন্ডিশন মিট করলো। আরেকটা কি, ফাইনাল যে রাইট অপারেশন সেটা দুটো শিডিউলেই সেম থাকতে হবে। ফাইনাল যে রাইট অপারেশন সেটা দুটো শিডিউলেই সেম থাকতে হবে। আমরা দেখবো এক্সাম্পল নিয়ে গ্র্যাজুয়ালি এগুলো, বাট এটা হচ্ছে কন্ডিশনস টু এনশিওর যে দুটো শিডিউলস আর ইকুইভ্যালেন্ট। একটা হচ্ছে যে কোনো একটা রাইট অপারেশন, সেটা ধরা যাক যে রাইট এক্স এর পরে রিড এক্স আছে, দুটো শিডিউলেই সেটা থাকতে হবে, রাইট এক্স এর পরে রিড এক্স। আর দুটো শিডিউলের ক্ষেত্রে যদি এরকম হয় যে ফাইনালি দুটো শিডিউলের ক্ষেত্রে একটা রাইট অপারেশন আছে, সেম রাইট অপারেশন, তাহলে আমরা বলতে পারি যে তারা ইকুইভ্যালেন্ট। নেক্সট হচ্ছে দুটো operations, their conflict if they operate on same data item, এবং যাদের মধ্যে একটা রাইট অপারেশন আর একটা রিড অপারেশন, অথবা দুটোই রাইট অপারেশন, মানে রিড রাইট, রাইট রিড, দুটো যদি ট্রানজাকশন হয় T1 T2, রিড রাইট, রাইট রিড, so they are basically conflicting. Okay, now the thing is precedence graph বলে একটা গ্রাফ আছে যেটা দিয়ে আমরা টেস্ট করতে পারি একটা শিডিউল কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা। কনফ্লিক্ট মানে কনফ্লিক্ট অপারেশন তাদের মধ্যে আছে কিনা, কনফ্লিক্ট অপারেশন থাকলেও তারা সিরিয়ালাইজেবল কিনা। তো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কি? A schedule is called conflict serializable if it can be transformed into a serial schedule by swapping non-conflicting operations. একটা শিডিউলকে আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল তখনই বলবো যখন সেই শিডিউলটাকে তাদের যে নন কনফ্লিক্টিং অপারেশনস সেগুলোকে সোয়াপ করে সেই শিডিউলটাকে সিরিয়াল শিডিউলে কনভার্ট করা যাবে, এটা হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। আমি এটা পরের দিন বোর্ডে আর একটু করাবো, আপাতত আজকে আমরা একটা আইডিয়া দেখছি। সো আগে রাফ আইডিয়াটা নিয়ে নিই আমরা, যদি আমরা জানি এগুলো আমরা করেছি, বাট স্টিল কোশ্চেন আসে এখান থেকে, সেজন্য আমি এটার উপর স্ট্রেস করছি। So conflict serializable কি? A schedule is called conflict serializable if it can be transformed into serial schedule by swapping non-conflicting operations. Non-conflicting operations গুলোকে swap করে আমি যদি এটাকে serial schedule এ ট্রান্সফর্ম করতে পারি তাহলে it will be conflict serializable.
কনফ্লিক্টিং অপারেশনস কি? কনফ্লিক্টিং অপারেশনস যেগুলো আমি বললাম, রিড রাইট, রাইট রিড, সরি, এই দুটো হচ্ছে মেনলি কনফ্লিক্টিং। রিড রিড কিন্তু কনফ্লিক্টিং নয়। তো সেই সমস্ত এক্সাম্পলগুলো এখানে বলা হয়েছে যে রাইট, রিড রাইট কনফ্লিক্টিং। কিন্তু যদি রিড রাইটটা এরকম এখানে দেখানো হয়েছে যেটা, যে R1A W2A because they belong to two different transactions on same data item A, one of them is write operation, তাহলে এটা কনফ্লিক্টিং। সিমিলারলি W1A W2A অথবা W1A read 2A R2A এগুলো সবই কনফ্লিক্টিং। অথচ R1A এবং W2B এটা কিন্তু কনফ্লিক্টিং নয়। তার কারণ কি? এ একটা ডেটা আইটেম, বি আরেকটা ডেটা আইটেম, দুটো আলাদা আলাদা ডেটা আইটেমের উপরে তুমি একই সঙ্গে রিড রাইট করতে পারো, বা দুটো একই ডেটা আইটেমের উপরে তুমি একই সঙ্গে রিড রাইট বা রাইট রাইট করতে পারো না, রিড রাইট করতে পারো। সিমিলারলি ওই রাইট 1 রাইট 2, রাইট 1A এবং রাইট 2B এটাও কিন্তু নন কনফ্লিক্টিং, বিকজ দুটো আলাদা ডেটা আইটেমকে তুমি রাইট করতেই পারো, কোনো অসুবিধা নেই। বা দুটো একই ডেটা আইটেমকে তুমি একই সঙ্গে রাইট বা রিড করতে পারবে না, একই সঙ্গে রাইট রাইট অথবা রাইট রিড করতে পারবে না, বা রিড রিড করতে পারবে। সো দিস আর দি কনফ্লিক্টিং অপারেশনস। নাও দ্য প্রেসিডেন্স গ্রাফ ইজ ভেরি সিম্পল। এখানে অনেক কিছু গল্প বলা আছে, অত গল্প আমাদের দরকার নেই। প্রেসিডেন্স গ্রাফে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ট্রানজাকশনস গুলোকে তুমি এখানে লেখা আছে দেখবে যে basically it's a precedence graph or serialization graph. Sometimes question may become what is serialization graph. So that is basically precedence graph they are talking about, and it is used to commonly used commonly to test conflict serializability of a schedule, and it's a directed graph যার মধ্যে নোডস থাকবে। নোডস গুলো হচ্ছে তোমার ট্রানজাকশনস গুলো and the set of directed edges থাকবে। The graph contains one node for each transaction, and edge EI is of the form Tj to Tk, where Tj is the starting node of EI and Tk is the ending node of EI. Edge EI is constructed between nodes Tj to Tk if one of the operations in Tj appears in the schedule before some conflicting operations in Tk. মানে Tj to Tk এটা কখন যাবে? Tj arrow Tk কখন হবে? যদি Tj তে একটা অপারেশন থাকে এবং Tk তে একটা অপারেশন থাকে, Tj তে অপারেশনটা আগে থাকে, Tk তে অপারেশনটা পরে থাকে, যারা কনফ্লিক্টিং। মানে আমি যদি এরকম করি Tj তে রিড x, Tk তে রাইট x, যদি এরকম হয় Tj তে রিড x, Tk তে রাইট x, তাহলে সেক্ষেত্রে Tj to Tk অ্যারো যাবে। তো সেটাই একটা ছবিতে আমরা বোঝাই চট করে, বেশি কিছু বলার নেই। R1x R1y W2x W1x R2y। এখানে R1x মানে T1x, মানে ট্রানজাকশন T1 এ ডেটা আইটেম x কে রিড করা হচ্ছে, ট্রানজাকশন T1 এ ডেটা আইটেম y কে রিড করা হচ্ছে, ট্রানজাকশন T2 তে ডেটা আইটেম x কে রাইট করা হচ্ছে, ট্রানজাকশন T1 এ ডেটা আইটেম x কে রাইট করা হচ্ছে, ট্রানজাকশন T2 তে ডেটা আইটেম y কে রিড করা হচ্ছে। এই হচ্ছে গল্পটা, এটা হচ্ছে শিডিউলটা। এই শিডিউলটা দেখে তোমাকে যদি প্রেসিডেন্স গ্রাফ আঁকতে হয় তাহলে তুমি কিভাবে আঁকবে? তোমার কাছে দুটো ট্রানজাকশন আছে, বিকজ R1 তুমি দেখছো 1 আর 2 আছে, তার মানে তোমার কাছে দুটো ট্রানজাকশন আছে, তাহলে T1 T2 তুমি লিখলে। এরপরে তুমি খুঁজে বেড়াচ্ছ, তুমি খুঁজছো যে কোথায় কনফ্লিকশন হচ্ছে। দেখো R1x হয়েছে, তারপরে W2x হয়েছে, যেহেতু R1x এর পরে W2x আছে তাই জন্য T1 থেকে T2 এর দিকে অ্যারো গেল। কারণ R1x একটা ট্রানজাকশনে প্রথমে R1 প্রথমে একটা ডেটা আইটেম x কে রিড করেছে, আর একটা ট্রানজাকশন একটা শিডিউলের মধ্যে প্রথমে একটা ট্রানজাকশন ডেটা আইটেম x কে রিড করেছে, আর একটা ট্রানজাকশন ডেটা আইটেম y কে রাইট করেছে, তার মানে T1 থেকে T2 তে অ্যারো গেল। এটা একটা গেল। আর কি হলো? আর যদি তুমি দেখো R2y আর তুমি যদি দেখো R1y, এরা কনফ্লিক্টিং নয়। তুমি যদি দেখো W1x আর হচ্ছে তুমি যদি দেখো W2x, তুমি দেখছো W2x W1x, এই কনফ্লিক্টিং পেয়ারটা দেখো W2x W1x। W2x মানে ট্রানজাকশন T2 তে ডেটা আইটেম x কে রাইট করা হয়েছে, W1x মানে ট্রানজাকশন T1 এ ডেটা আইটেম x কে রাইট করা হয়েছে, তার মানে ট্রানজাকশন T2 তে ডেটা আইটেম x কে আগে রাইট করা হয়েছে, তারপরে ট্রানজাকশন T1 এ ডেটা আইটেম x কে রাইট করা হয়েছে। এই যে পেয়ারটা এটাও কনফ্লিক্টিং পেয়ার, সেজন্য T2 থেকে T1 এ অ্যারো গেল, যেহেতু W2x আগে আছে W1x পরে আছে, T2 থেকে T1 এ অ্যারো গেল।
তাহলে এই যে সাইকেলটা, এই যে তৈরি হলো গ্রাফটা, এটার মধ্যে সাইকেল এলো, এবং যেহেতু গ্রাফটা সাইক্লিক, যেহেতু গ্রাফটার মধ্যে আমরা সাইকেল পেলাম, তাহলে আমরা বলতে পারি we can conclude that it is not conflict serializable to any serial schedule. যদি কোনো গ্রাফের মধ্যে, প্রেসিডেন্স গ্রাফের মধ্যে যদি সাইকেল আসে, যদি প্রেসিডেন্স গ্রাফের মধ্যে সাইকেল আসে, তাহলে আমরা বলবো যে সেই গ্রাফটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল নয়। তো আমরা যেটা চোখে দেখে আগে দেখছিলাম, সেই চোখে দেখে দেখার কোনো ব্যাপার নেই। প্রেসিডেন্স গ্রাফ তুমি করে নেবে, প্রেসিডেন্স গ্রাফের মধ্যে যদি সাইকেল আসে তাহলে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল নয়, যদি সাইকেল না আসে তাহলে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। সো প্রেসিডেন্স গ্রাফ ইটস ভেরি সিম্পল, যেখানে তোমাকে খুঁজতে হবে যে কনফ্লিক্টিং অপারেশনস গুলো কোথায় আছে, কোনটা আগে আছে কোনটা পরে আছে, যেটা আগে আছে সেখান থেকে যেটা পরে আছে সেদিকে আগে যাবে। দ্য থিং ইজ লাইক দ্যাট। সো দিস ইজ বেসিক্যালি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল টেস্ট করার জন্য গ্রাফ। একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি, যেমন এখানে r1x r3y, এটা তোমাকে আমি জিজ্ঞাসা করবো যদি একটু বলো r1, এই শিডিউলটা একটু চেক করো। এই শিডিউলের মধ্যে r1x, এখানে আমি দেখতে পাচ্ছি তিনটে ট্রানজাকশন আছে বেসিক্যালি, r1 r2 r3 তিনটে আছে, তাহলে এখানে তিনটে ট্রানজাকশন আছে বেসিক্যালি। তাহলে r1x r3y, r1x r3y ইজ নট কনফ্লিক্টিং, কোনো প্রশ্নই আসে না। দুটো রিড অপারেশন কোনো কনফ্লিক্ট নয়, এবং ডেটা আইটেম আলাদা আছে, তাই কোনো প্রশ্নই আসে না। এবার দেখো r1x এর সঙ্গে w1x, r1x w1x, তো r1x করার পরে w1x, তো এখানে তো কোনো কনফ্লিকশন আসে না, কারণ বিকজ দুটোই একই ট্রানজাকশনে হয়েছে। বাট তুমি দেখো r3y w2y, r3y w2y কিন্তু কনফ্লিক্টিং। সুতরাং যদি তোমার তিনটে ট্রানজাকশন হয় t1 t2 t3, তাহলে ফার্স্ট আমি একটা t3 থেকে t2 তে পেয়ে গেলাম, ঠিক আছে। নেক্সট এবার তুমি দেখো এভাবে r1x r3x, এটাও কোনো কনফ্লিকশন নয়, বাট r1x w2x কনফ্লিকশন, r1x w2x, তাহলে t1 থেকে t2 তে যাবে, এটা একটা। এইভাবে তোমাকে চেক করতে হবে। ধরা যাক যে তোমার w1x r3x, w1x r3x মানে 1 থেকে 3 তে যাবে, তো এইভাবে তোমাকে অ্যারোগুলো আঁকতে হবে, প্রত্যেকটা অ্যারো আঁকার পরে তোমার যদি গ্রাফে সাইকেল আসে তাহলে তুমি বলবে সেটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল নয়, আর যদি সাইকেল না আসে তাহলে সেটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। এক্ষেত্রে যদি আমরা গ্রাফটা আঁকি তাহলে গ্রাফটা আমরা এটা পাবো, যে ক্ষেত্রে এই গ্রাফটা কিন্তু অ্যাসাইক্লিক, এই গ্রাফটার মধ্যে কিন্তু সাইকেল নেই, t1 থেকে t2 তে আছে, t1 থেকে t3 তে আছে, t3 থেকে t2 তে আছে, সুতরাং এই গ্রাফটা কিন্তু অ্যাসাইক্লিক, দিস ইজ নট আ সাইক্লিক গ্রাফ। যেহেতু গ্রাফটা সাইক্লিক নয়, তার মানে এই শিডিউলটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, এই শিডিউলটাকে আমরা সিরিয়ালাইজেবল সিরিয়ালি আমরা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল টেস্ট করার জন্য প্রেসিডেন্স গ্রাফ। আমরা এই নিয়ে পরের দিন আরো একটু আলোচনা করব, আমার ইচ্ছা আছে, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড conflict serializability, what is serializable, all these things are very important, but to prepare the groundwork আমরা আজকে এটা করলাম। তাহলে এটা বলতেই পারি যে দুটো অপারেশন তারা কনফ্লিক্ট if they operate on the same data item, এবং তাদের মধ্যে একটা রাইট অপারেশন, এবং they are issued by different transactions, তাহলেই সেটা কনফ্লিকশন। আর সিরিয়ালাইজেবল কিনা, মানে সেই কনফ্লিক্ট অপারেশন গুলো থাকা সত্ত্বেও তারা সিরিয়ালাইজেবল কিনা সেটা চেক করার জন্য আমরা এই প্রেসিডেন্স গ্রাফের সাহায্য নিতে পারি। তো এইভাবে আমরা চেক করতে পারি যে তারা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা, এবং এভাবে আমরা ডিস্ট্রিবিউটেড কনকারেন্সি কন্ট্রোলকে অ্যাচিভ করতে পারি। আমরা গ্র্যাজুয়ালি দেখব ডিস্ট্রিবিউটেড কনকারেন্সি কন্ট্রোল কিভাবে অ্যাচিভ করা হয়, এটা আমরা গ্র্যাজুয়ালি দেখব। এক্ষেত্রে আরো কিছু ফ্যাক্টরস উইল কাম, তো সেগুলো আমরা দেখব, পরের দিন আলোচনা করব। তো আজকের জন্য থাক এই অবধি। একটা খুব আনফরচুনেট ঘটনা ঘটে গেল, ঋতুপর্ণার খবর নিস একটু তোরা, কি হলো আমিও খবর নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে আমরা টিপিসি কমিটমেন্ট প্রোটোকলটা দেখলাম, আর তোমার কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি নিয়ে একটু আলোচনা করলাম। নেক্সট দিন আমরা নেক্সট ক্লাস আমাদের হবে হচ্ছে স্যাটারডে আমাদের ক্লাস হয়, তো স্যাটারডে আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি মানে সিরিয়ালাইজেবল জিনিসগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে ঢুকবো।
আর একটু ভালো করে আলোচনা করার চেষ্টা করবো, একটু বোর্ড ওয়ার্ক দরকার, তো পরে জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করবো। সো আজকে থাক এই অবধি। থ্যাংক ইউ ফর জয়নিং।